হ্যাঁ, হাত চালাও। হ্যাঁ, জলদি করো। ধরো ধরো। অস্ত্র। এতদিনে বুঝতে পারলাম খান সাহেব তাহলে অস্ত্রের ব্যবসা করে। খুশি ব্যবসা করুক, আমরা হলাম আদার ব্যাপারী। জাহাজের খবর নেই আমাদের লাভ কি? এই তুমি কি বলছো? এই অস্ত্র কিনে দিয়ে গুন্ডা মাস্তানরা দেশের মধ্যে মাস্তানি করবে, সন্ত্রাস করবে, মানুষ খুন করবে, আর আর আমরা তা মুখ বুজে সহ্য করব না? এ হতে পারে না। এই তাহলে কি করবে? কি করবে? পুলিশকে বলে দেবো, পুলিশকে অস্ত্রের চালান ধরিয়ে দেবো। বেশি বুঝছো? ভালো হচ্ছে না। আয় সারা সাইজ করি। খান সাহেবকে সব জানাতে হবে। এদিক ওদিক হয়ে গেলে আমরা কেউ বাঁচবো না, আমাদেরকে কুকুরের মতো মরতে হবে। সর্বনাশ হয়ে গেছে। রমজান সর্দার আপনার অবৈধ অস্ত্র ব্যবসার কথা পুলিশকে জানানোর জন্য থানার দিকে ছুটে যাচ্ছে। এখন কি হবে বস? কিছুই হবে না, রমজান বোকা, তাই আজরাইলের কাছে ছুটে যাচ্ছে। শোনো, তোমরা অস্ত্রগুলো জায়গা মতো রেখে দাও, আমি ওসিকে এখান থেকে টেলিফোন করে দিচ্ছি। আমি জানি তোর কাছে অস্ত্র নাই, কিন্তু তোর বাবার কাছে অবৈধ টাকা আছে। তরে দইরে আনছি 5 লাখ টাকা পকেটে ফুটার মধ্যে ভরার লেগা। তোর বাবে টাকা নিয়ে আসলেই তোরে ছেড়ে দেবো, আর যদি না আসে তাইলে এমন একটা কেস সামলায় দিব, সারা জীবন লাল দালানের ভাত খাইতেইব। স্যার, একজন নিরীহ ছেলেকে ধরে এনে টাকার জন্য এভাবে টর্চার করছেন, এটা অন্যায় স্যার। এই লেকচারবাজি কমা। তুই কি জানিস এই পোশাকটা পরার জন্য আমার কত টাকা দিতে হয়েছে? আমার বাপের কি টাকার দাম নাই? তুই তো ফকিনীর বাচ্চা, রাজহাঁসের গলা ধইরা ঢাকাইছ। সমস্ত থানা পিছন ঘষতে ঘষতে চামড়া উঠে যাইব, তবুও প্রমোশন হইব না। আর আমি সরাসরি অসি। কেন হয়েছি বুঝোস না? টাকার জন্য। তাই আমার জ্ঞান দিবি না। ওর বাপের কাছে যা, বল 5 লাখ টাকা লাগবে, তা না হলে কলমের একটা খোঁচাতে ওর লাইফটা পাংচার হয়ে যাবো। যা। এই খারাপ, এই টেলিফোনের কাছে যাবি না। শব্দ শুনে বুঝছি ওজনালা টেলিফোন। তুই তোর কাছে যা। হ্যালো, কে? খান সাহেব, কি কইলেন? আর অত জোরে কইতে হইব না, আমার কানের ফুটা এত ছোট না। ভুলে গিয়েছিলাম, মাল পানি খবর শুনলে তোমার কানে স্টেরিও সাউন্ড বাজে। শোনো, রমজানকে সাইজ করে দাও, আমি এসেই তোমাকে লাল খামটা পাঠিয়ে দেবো। বুঝছি খান সাহেব, তয় কথা হইল কি, টাকার বান্ডিলের ওজন যত বেশি হইব, রমজান শালার মরণের ঘন্টা তত বেশি হইব। আপনি যে কাম করতেছেন নিশ্চিন্তায় করতে থাকেন, রমজান থানাতে আসলে আরে ফাইনাল কইরা দিব। ওই শালার ধর। কে আছেন? আমাকে বাঁচান, আমাকে বাঁচান প্লিজ। দরজা খুলেন, দরজা খুলুন, দরজা খুলুন দয়া করে। কে আপনি? আমাকে একটু আশ্রয় দিন বোন, পুলিশ আমাকে মেরে ফেলবে। পুলিশ আপনাকে মেরে ফেলবে কেন?
আপনি কি খুনি না সন্ত্রাসী? কোনোটাই না। আমি খান সাহেবের গোডাউনে কাজ করি। খান সাহেবের মালনামাতে গিয়ে দেখি শুধু অস্ত্র, মানুষ মারার অস্ত্র। আমি পুলিশকে বলার জন্য থানায় দৌড়ায় যাই, কিন্তু থানার দারোগা শমশের খান সাহেবকে বলছেন আমাকে মেরে ফেলবেন। তাই আপনি আমাকে বাঁচান বোন। শমশের? শমশের দারোগা? আসুন, ভেতরে আসুন। আমাকে আশ্রয় দিয়ে বড় উপকার করলেন বোন। আপনাকে আশ্রয় না দিলে আমার যে অপরাধ হয়ে যেত। ওই শমশের দারোগা বিনা অপরাধে আমার স্বামীকে খুন করেছে। আমার স্বামীর কোনো অন্যায় ছিল না, কোনো দোষ ছিল না। আপনাকে আশ্রয় দিয়ে আমার স্বামীর খুনের কিছুটা প্রতিশোধ নিলাম। ওই বস্তিবাসী আরে ভাই করে দে। শমশের, কোথায় যাচ্ছেন? ওই শমশেরকে কিছু কথা না বললে আমি আমার মনের জ্বালা মেটাতে পারবো না। ওই শালার পোলারা, আমার কথা কি তোকে কানে ঢোকে নাই? শমশের, এত রাতে বস্তির মানুষের ঘুম ভাঙানোর কোনো অধিকার নেই তোর। ওই তুই আমারে তুই কইরা কইছস? ওই তুই জানোস আমি কেটা? জানি জানি, তুই তো সেই শমশের আইনের পোশাক পরে বেআইনি কাজ করিস। তুই তো সেই শমশের আমার নিরপরাধ স্বামীর হত্যাকারী। ওই মাগি চুপ! শমশের! এই প্রতিগর লক্ষ্য করিয়া গুলি চালা, দেখে হালার পোলায় কোন ঘরে পালায় থাকে। যা যা। হ্যালো, খান বলছি। কে এই রবি? আমার লক্ষ লক্ষ টাকা ব্যাংক ডাকাতি করে নিয়ে গেল। আমি ওকে 24 ঘন্টার মধ্যে পুলিশ কাস্টডিতে দেখতে চাই। চল 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 বাইরে। হ্যাঁ, জানতেই হবে। ওই রবি নামের ক্যাডারের ঠিকানা আমাকে জানতেই হবে। শহরে এত লোক থাকতে ওই সুরে বাচ্চা কেন আমার পিছনে লেগেছে? ওর জন্ম বোধহয় পিছনদা হয়েছিল, তাই পিছনটাই ভালো চিনে। কি বললে? কে না মানি খান সাহেব, সব সময় উত্তেজিত হইয়া সব কাজ করা যায় না। আপনি কি মনে করেন পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওই শালার পো বাঁচতে পারবো? পারবে না। খান সাহেব, আমার নাম শমশের।
শয়তান ঠিক করা আমার কাজ। আমি ওদের ঠিকই খুঁজে বের করব। আমি ওর জীবনের মরণের ঘন্টা বাজায় দিব। বাজাচ্ছ না কেন? বাজাও। হ্যালো, খান সাহেব, এই ফোন আপনার আছে না? এই ফোন আমার। হ্যালো। গলার আওয়াজ শুনে বুঝেছি কোনো কুকুরের আওয়াজ। তুই ঠিকই বলছিস। এই হারামির বাচ্চা, তুই বড় ক্যাডার হয়েছিস। আমি তোরে দেখে নিব কি করে তুই আমার নজর থেকে লুকিয়ে থাকিস। এই আইনের পোশাক পরা বেঈমান, আমাকে তোর খুঁজতে হবে না, আমি তোকে খুঁজে নেব। আমি ক্যাডার হয়েছি ওই খান আর তোর জন্যে, তাই আমার জীবনের সবচেয়ে বড় টার্গেট তোরা দুজন। খান সাহেব, একটা কাজ করতে হইব। ওই হারামজাদার ঠিকানার জন্য পুরস্কার ঘোষণা করতে হইব। আমার বিশ্বাস পুরস্কারের টাকার জন্য যে কোনো একজন ঠিকই ঠিকানা জানায় দিব। বুদ্ধিটা মন্দ বলনি। এই বুদ্ধিটা কাজে লাগিয়ে শিকারকে শিকারীর জালে আটকাতে হবে। শালার অল্পের জন্য বেঁচে গেল। ওই কুত্তার বাচ্চাদের আমি বোমকে উড়িয়ে দিতে পারলাম না। আজ পারিস তুই, কাল পারবি। আমি তোকে যে প্রতিহিংসার আগুন দিয়ে বড় করেছি, সেই আগুনে তোর শত্রুদের পুড়ে মরতেই হবে। পুরে তো মরতেই হবে বাবা, নইলে আমার বুকের আগুন নিভবে না, অন্তরের কষ্ট দূর হবে না। আমার অন্তরের কষ্টটা তুমি ছাড়া কেউ জানে না, কেউ জানে না। রবি, তুমি আমাদের বাঁচাও। তুমি ছাড়া আমাদের বাঁচানোর আর কেউ নেই। কি হয়েছে তাই বলো। আমাদের কারখানার মালিক কারখানা লকআউট ঘোষণা করেছে। কেন? আমরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেছিলাম বলে মালিক কারখানার গেটে তালা ঝুলিয়ে দিয়েছে। আমাদের জানিয়ে দিয়েছে বেতন তো বাড়াবেই না, আরো 20% কম দেবে। এতে যদি আমরা রাজি না হই তাহলে মালিক কারখানার তালা খুলবে না। আমাদের ঘরে ঘরে আমাদের সন্তানরা ক্ষুধার জ্বালায় ছটফট করছে। রবি, এভাবে আর 2-4 দিন চললে আমাদের সন্তানরা না খেয়ে মারা যাবে। আমাদের এই বিপদে তুমি একমাত্র ভরসা। ক্ষুধার জন্য তোমাদের সন্তানেরা মরবে না, আমি দেখব। আরে আমি বলছি, আমি কারখানার গেটের তালা আমি খুলে দেব। এই তোমরা কারা, কোথায় যাচ্ছ? চুপ! একটা কথা বললে শেষ করে ফেলবো। তোর মালিক কোথায়? ভিতরে। রবি, তুমি চাঁদা নিতে এসেছো? বলো কত টাকা লাগবে? আমি তোর কাছে চাঁদাবাজি করতে আসিনি, আমি শুধু বলতে এসেছি আগামীকালের মধ্যে কারখানার লকআউট তুলে নিবি। শ্রমিকদের দাবি মেনে নিবি। যে কদিন কারখানা বন্ধ আছে ওই কয়দিনের বেতনের টাকা প্রত্যেক শ্রমিককে দিয়ে দিবি। নইলে আমার পিস্তলের গুলিতে একবার যদি তোর নাম লেখা হয়ে যায় তাহলে কেউ তোকে বাঁচাতে পারবে না। আমি যা বললাম রাজি? রাজি। আরে আরে রবি, কেমন আছো? আরে কে কোথায় আছো? সবাই এসো, আমাদের রবি এসেছে, রবি এসেছে। আরে সবাই এসো, আমাদের রবি এসেছে। এসো রবি, চলো। কেমন আছেন আপনারা? ভালো আছি বাবা। চলো রবি। এ দেই দেই হ্যাঁ, বুই ভাই সান আন্নারে দরিদানলাই পুলিশ পুরস্কার ঘোষণা করছে। কুখ্যাত ক্যাডার রবিকে জীবিত অথবা মৃত ধরিয়ে দিতে পারলে ওই ব্যক্তিকে নগদ 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হইবে। খোকন, তোর মা কেমন আছে রে? ডাক্তার কি বলেছে? মারে বাঁচান যাইতো না রবি ভাই, ডাক্তার কইছে মারে বাঁচাই দিলে অনেক টিয়া লাগবো। অনেক টাকা লাগবে? বোকা ছেলে,
আরে আমার সন্ধানটাই পুলিশকে জানিয়ে দিলি না কেন? পুলিশ তোকে 1,00,000 টাকা দিত। না রবি ভাই, আন্নেরে পুলিশের কাছে ধরাই দি, আয় আর মারে বাঁচাইতাম চাই না। পাগল। চল। রবিরে পুলিশের কাছে ধরা দিতে পারলে 1,00,000 টাকা পুরস্কার। অবশ্যই তুমি তোমার টাকা পাবে। রবি, এইবার তুই যাবি কই? আমি তোর মরণের ঘড়ির ঘন্টা বাজায় দিব। রবিকে ধরিয়ে দেবার জন্য পুলিশকে টেলিফোন করেছো? না, আমি রবিকে পুলিশের কাছে কিছুতেই ধরা পড়তে দেব না। রবি, পুলিশ তোমাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে, পালাবার কোনো পথ নেই। বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো। এই, লাশগুলো গাড়িতে তোলো। ওকে স্যার। কথা বলো, কথা বল। তোমরা আমাকে মেরে ফেলো, তোমরা সবাই আমাকে মেরে ফেলো। আমি রবিকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশকে ফোন করেছিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখুন, দেখুন মন্ত্রী সাহেব, চারিদিকে তাকিয়ে দেখুন। এসব কারা করেছে? আপনার পুলিশ রবিকে গ্রেপ্তার করতে এসে সমস্ত বস্তি তছনছ করে দিয়েছে, অনেক লোককে গুলি করে হত্যা করেছে। এখন বলুন, আপনার কাছে কে সন্ত্রাসী, রবি না আপনার পুলিশ? এইভাবেই সন্ত্রাসীদের জন্ম হয়। আপনার পুলিশের গুলিতে যারা কোনো অন্যায় অপরাধ না করে নির্মমভাবে মারা গেল,
তাদের ভাই তাদের বাবা যদি প্রতিশোধ নেবার জন্য হাতে হাতিয়ার তুলে নেয়, এর জন্য আপনি কাকে দায়ী করবেন? বলুন, আপনি কাকে দায়ী করবেন? এই প্রশ্নের জবাবটা এই মুহূর্তে দিতে না পারলেও জবাব আমি দেব। তবে একটা কথা বলে যেতে চাই, তোমাদের এই ক্ষতিপূরণের ব্যবস্থা আমি সরকারের পক্ষ থেকে অবশ্যই করব। বলো, কি ক্ষতিপূরণ দেবে তুমি? তুমি কি তোমার চোখের সামনে তোমার সন্তানকে মরতে দেখেছো? দেখোনি? আমি দেখেছি, আমি দেখেছি, আমি দেখেছি। সন্তান আর মায়ের জীবনে তুমি কি ক্ষতিপূরণ দেবে? মা, আপনি আমাকে আরো কয়েকটা আঘাত করুন, আপনি ঠিকই বলেছেন। আমি এই সন্তানহারা মা বাবাকে কি ক্ষতিপূরণ দেব? বাবারে, আমরা তো সন্ত্রাস করার জন্য সন্তান জন্ম দেইনি। এই দুঃখ দুর্দশা ভোগ করার জন্য তো তোমাকে ভোট দেইনি। একটু বেঁচে থাকার ঠাঁই আর একটু নিরাপত্তার জন্য তোমাকে ভোট দিয়েছি বাবা। মা, আমি আপনাকে কথা দিলাম মা, সন্ত্রাস আমি বন্ধ করব। আমি সন্ত্রাস বন্ধ করব। যদি না পারি তাহলে আমি আমার মন্ত্রিত্ব ছেড়ে দেব। আপনি শুধু শুধুই আমার বিপক্ষে কথা কইতেছেন স্যার। সন্ত্রাসীদের গ্রেফতার করতে গেলে গুলি বিনিময় হইবই। সেই গোলাগুলির ভিতরে 2-4 জন সন্ত্রাসীর বাইরেও যদি কিছু লোক মারা যায়, এতে আমার করার কিছু নাই স্যার। আমি যদি বলি সন্ত্রাসীকে আত্মসমর্পণ করার সুযোগ না দিয়েই তুমি গুলি চালিয়েছো, এই অধিকার তোমাকে কে দিয়েছে? আমি যদি বলি সন্ত্রাসীকে গ্রেফতার করতে গিয়ে আরো 2-4 জন নতুন সন্ত্রাসীর জন্ম দেবার মতো কাজ তুমি করেছো, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার ভুলের শাস্তি হিসেবে তোমাকে 2 মাসের জন্য শান্তিপুর এলাকায় বদলি করা হলো। ডিসিশনটা বোধহয় ঠিক হলো না স্যার। আমার প্রতি আপনি ক্ষমতার অবিচার করলেন। কিছু মনে করবেন না স্যার, একটা কথা বলি, আপনি কি পারবেন গুলি বিনিময় ছাড়া, রক্তপাত ছাড়া সন্ত্রাসীদের আত্মসমর্পণ করাতে? আমি একজন মন্ত্রী হিসেবে তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি প্রমাণ করে দেব, আজ যারা বিভিন্ন কারণে ক্যাডারের খাতায় নাম লিখিয়ে সন্ত্রাস করছে, তারাও একদিন অস্ত্র জমা দিয়ে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবে। ওই মন্ত্রী অনেক বড় বড় কথা বলতে শিখেছে, কিন্তু মন্ত্রী জানে না মন্ত্রীর কথা মতো একজন ক্যাডার অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করতে চাইলে আমরা 10 জন ক্যাডারের জন্ম দেব। আর ক্যাডার যদি জন্ম না নেয়, তাহলে আমার অবৈধ অস্ত্র ব্যবসা চলবে কি করে? মন্ত্রী জানে না আমাকে বদলি করে জীবনে কত বড় ভুল করলো। এই ভুল করার দাম সুদে আসলে সুদ করতে হবে। শমশের, তুমি রাগ করো না, তোমার কোনো চিন্তা নেই। বাবার উপরও বাবা থাকে, আমি তোমাকে ঠিকই ফিরিয়ে নিয়ে আসবো। তাছাড়া মন্ত্রী তোমাকে বদলি করে আমার জন্য উপকার করেছে। যে পথে আমার অস্ত্র আসে ওই জায়গাতেই তোমাকে বদলি করেছে। কাজে তোমার কমিশনের টাকার অঙ্কটা অনেক বেড়ে গেল। আপনি কি মনে করেন আপনি ক্যাডারদের আত্মসমর্পণ করার জন্য যে সাধারণ ক্ষমার সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তে ক্যাডাররা সাড়া দেবে? আমার একমাত্র সম্বল বিশ্বাস, তাই আমি আশা করি আমার বিশ্বাসের মূল্য আমি পাবই। আমি আরো আশা করি আমাদের ছেলেরা নষ্ট হয়ে যায়নি, ওরা পুনর্বাসনের সুযোগ পেলেই আবার সুস্থ জীবনে ফিরে আসবে। একটি বিশেষ ঘোষণা, সরকার অবৈধ অস্ত্রধারীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এই সাধারণ ক্ষমার সময়সীমা আজ 20 জানুয়ারি থেকে 24 জানুয়ারি সন্ধ্যা 6টা পর্যন্ত। সরকার ঘোষণায় বলেছেন, যারা তাদের অবৈধ অস্ত্র নিকটস্থ থানায় জমা দেবেন, তাদের জন্য সরকার যোগ্যতা অনুসারে অবশ্যই পুনর্বাসনের দায়িত্বভার গ্রহণ করবেন। এই সময়সীমা উত্তীর্ণ হবার পর সরকার সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য বিশেষ অভিযান শুরু করবে। এই অভিযানে কোনো সন্ত্রাসীকে দ্বিতীয়বারের মতো ক্ষমা করা হবে না। ঘোষণাটি শেষ হলো। রবি ভাই, আমার মনে হয় সুযোগটা কাজে লাগানো উচিত। কি হবে সন্ত্রাস করে? এই তো গতকাল সুমন, বনি আর নন্দা মারা গেল। আমরা কি পেরেছি ওদের লাশ পুলিশের কাছ থেকে এনে কবর দিতে? পারিনি। বেওয়ারিশ লাশ হিসাবে ওদের কবর হয়েছে। তার মানে এই জীবনের জন্য তোরা সবাই আমাকে দায়ী করছিস? একবার নিজেতে প্রশ্ন কর, কেন তোরা এই জীবনে পা দিয়েছিস? এই তো তুই আমাকে বলেছিলি
তোকে বিনা অপরাধে পুলিশ টাকা খেয়ে গ্রেফতার করে 3 বছরের জেল খাটিয়েছিল। তুই বলেছিলি তুই তোর বোনটাকে কলেজ থেকে একটা গুন্ডা মাস্তানের ভাই তুলে নিয়ে গিয়ে নষ্ট করেছিল, অথচ কোনো বিচার না পেয়ে আত্মহত্যা করেছিল। এই তুই তো বলেছিলি তুই একটা চাকরির জন্য অফিসে অফিসে ঘুরে যখন করে পথ পাসনি, তখন নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই লাইনে আসার জন্য আমাকে অনুরোধ করেছিলি। তোরা কি তোদের কথা একটা ভাষণে ভুলে গেলি? আমরা ভুলিনি রবি ভাই, কিন্তু এই জীবনে এসে কি পেয়েছি আমরা? তুমি নিজেকেই প্রশ্ন করো না, তুমি নিজেই বা কি পেয়েছো? প্রতিটি মুহূর্ত আমাদের আতঙ্কে কাটাতে হয়। ঠিক আছে, সমস্ত আতঙ্ক, সমস্ত ভয় সবকিছু আমার জন্য থাক। আমি তোদের সবাইকে মুক্ত করে দিলাম। তোরা আত্মসমর্পণ কর, সুন্দর জীবনে ফিরে যা। আমি তোদেরকে কিছুই বলবো না। শুধুমাত্র আমার আত্মসমর্পণ করার সময় এখনো হয়নি। রবি, যদি তুই মনে করিস সেদিনের ভুলটা আমার ছিল আর সে বোঝা তোর উপর চাপিয়ে দিয়েছি, তাহলে তুইও আত্মসমর্পণ কর। তোর মা বাবা বোনের খুনির উপর প্রতিশোধটা আমি একাই দেব। আমি আত্মসমর্পণ করব না। বাবা মা বোনের মৃত্যু দৃশ্য কোনো কিছুর বিনিময় আমি ভুলে থাকতে পারবো না। তুমি শুধুমাত্র আমার জন্য একটা কাজ করে দাও। আপাতত এই শহরের বাইরে কিছুদিন থাকার একটা ব্যবস্থা করে দাও। ঠিক আছে, আমি তোর জন্য একটা নিরাপদ জায়গার ব্যবস্থা করে দেবো। তুই তো লম্বা চুলগুলো আপাতত কেটে ফেল। রবি, এখন আর তোকে কেউ চিনতে পারবে না। এই চিঠিটা নিয়ে আগামীকাল শান্তিপুর চলে যা। আলী মোটরস নামে একটা গ্যারেজ আছে, আমার বন্ধুর গ্যারেজ। চিঠিটা দেখালেই তোর থাকা এবং কাজের ব্যবস্থা হয়ে যাবে। আমি চলে যাচ্ছি, তুমি সাবধানে থেকো। রবি, বাবা আমার। বাহ 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 বাহ! এই, আর কেউ না জানলেও তুই তো জানিস আমি এই এলাকার দাদা ভাইয়ের ছোট ভাই। তুই আমার পরিচয় জানার পরও তোর সাহস হলো কি করে কবিতাকে তোর ভালোবাসার কথা বলতে? তোর মতো লোফারের কাছ থেকে পারমিশন নিয়ে আমাকে কি ভালোবাসার কথা বলতে হবে? কবিতা আমার ছোটবেলার বন্ধু। কবিতাকে আমি ভালোবাসি আর বিয়ে করি, তাতে তোর কি আসে যায়? এই কবিতাকে আমি চাই, আমি আমার পছন্দের জিনিসে কেউ ভাগ বসাবে আমি পছন্দ করি না, তুইও পারবি না। এই গিরিঙ্গি, আমার পরিচয়টা দিয়ে দে, যা।
আমার পরিচয়টা নিবি না? এই পালিয়ে যাচ্ছে, ধর সরকে, ধর। এই পালাবি কোথায়? দাঁড়া। দাঁড়া। Sorry, he's dead. কবিতা না, আমার আকাশ মরতে পারে না। আকাশই যে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, তাই আমার বুক থেকে আকাশকে খোদা কেড়ে নিতে পারে না। আকাশ, আকাশ তুই কথা বল। আকাশ, আমাকে মা বলে ডাক। আকাশ, আকাশ তুই কথা বল। আকাশ, আমাকে মা বলে ডাক। আকাশ তুই কথা বল। কথা বল, আকাশ কথা বল। আকাশ কথা বল। কথা বল। কথা বল। কথা বল।
খোকা এই এলাকার যারা কামকুকাম করে, কালো ধান্দা করে, ওদের সবাইকে বলে দিবি থানাতে নতুন অফিসার আইছে, সপ্তাহ টাকা বাড়ায় দিতে হইব, নইলে কিন্তু খবর কইরা দিমু। স্যার আসতে কোন, হাসান সাহেব শুনলে অসুবিধা হইব। আর রাখ তোর হাসান না ফাসান, আমি হইলাম এই থানার ওসি, আমার ক্ষমতায় সবচেয়ে বড় ক্ষমতা। তা ঠিক কইছে স্যার। আমার কথা হইলে একটাই, সপ্তাহে আমি 2 লাখ করে টাকা চাই। আপা গাড়ি স্টার্ট নিচ্ছে না, মনে হয় কোনো প্রবলেম হয়েছে। স্টপ স্টপ প্লিজ স্টপ স্টপ এক্সকিউজ মি, আপনি একটু সরে বসুন। থ্যাংক ইউ। এসো না, আমার পাশে বসবে। ডোন্ট টাচ মি। এত তেজ কেন? জোর করে কোনো লাভ হবে না। বন্ধু, ও জানে না আমরা কি জিনিস। আমাদের উপর কথা বলার মতো এই বাসের মধ্যে কেউ নেই। তাকিয়ে দেখছো কি ডার্লিং? কেউ নেই, তাই কোনো কথা না বলে চুপচাপ আমার কোলে বসে পড়ো। ওয়ান্ডারফুল, তুমি তো দেখছি একাই 100। ওয়ে এই শোনো শোনো, হ্যালো হ্যালো মিস্টার, এই যে দাঁড়ান না একটু। আরে আরে শোনেন না, আপনার নাম ঠিকানাটি একটু বলে গেলে ভালো হতো না? খুব একটা প্রয়োজন আছে বলে মনে করি না। ওয়ে প্রয়োজন নাই মানে? 100% প্রয়োজন আছে। বলো না। এই বেবি, সাংঘাতিক ছেলে তো বাবা, আমাকে উপকার করে পাত্তা না দিয়ে চলে গেল। কোথায় যাবে? আইলা রে টলমলা যৌবনেতে, আইলা রে ওয়ে আইলা রে টলমলা যৌবনেতে, আইলা রে এসো না ভাগ করে দুজনে মিলনা রে, এসো না ভাগ করে দুজনে মিলনা রে। ওয়ে আইলা রে টলমলা যৌবনেতে, আইলা রে ওয়ে আইলা রে টলমলা যৌবনেতে, আইলা রে এসো
করস তোরা, এটা তো টাইট কেন এটা? এই যে ভাই শুনুন, এখানে আজিজ চাচাকে বলুন তো। কি প্রয়োজন? আমি ওনার কাছে একটা কাজের জন্য এসেছি। কাজ চাইলে কি আর কাজ পাওয়া যায়? মোটর গ্যারেজে কাজ করতে হলে অভিজ্ঞতা লাগে। এর আগে কি কোনো মোটর গ্যারেজে কাজ করেছো? জি মানে গ্যারেজে কাজ করিনি, তবে আমি ভালো গাড়ি চালাতে পারি, ইঞ্জিন সম্পর্কেও ভালো অভিজ্ঞতা আছে। আর কোনো কিছুর অভিজ্ঞতা নেই? যেমন মারামারি, মাস্তানি, রংবাজি, কুম্ফু কেরাতি? ভয় পেয়ে গেলে? তোমার নাম তো রবি, তাই না? হ্যাঁ, কিন্তু আমি তো নাম এখনো বলিনি, আপনি জানলেন কি করে? হ্যাঁ, তোমার সম্পর্কে আমি অনেক কিছু জানি। কিছুক্ষণ আগে তোমার বাবা আমার বন্ধু রমজান টেলিফোন করেছিল। বাবা টেলিফোন করেছিল? হ্যাঁ। কি বলেছে আপনাকে? যা সত্যি তাই বলেছে। তুমি খুব ভালো ছেলে। কিছু লোক তোমাকে রংবাজ বানাতে চায়। তুমি রংবাজি করতে চাও না বলে একটা কাজের জন্য আমার কাছে এসেছো। যাক, বাবা তাহলে পরিচয়টা গোপনই করেছে। আরে ভাবনা চিন্তার কারণ নাই, মনে করো তোমার কাজ হয়ে গেছে। কি হয়েছে আপনার? আঙ্কেল, আমার ব্যাগ। বলো মি, হাইজ্যাকার, হাইজ্যাকার। থামো বলছি। এদিক দিয়ে এসো। ওই, তোর এত বড় সাহস! স্যার, আমাকে মারবেন না, বিশ্বাস করুন। আঙ্কেল, আমি হাইজ্যাকার না। আঙ্কেল, ওর কথা বিশ্বাস করবেন না। এই যে আমার ব্যাগটা খুলে দেখুন, এর ভেতরে 2000 টাকা আছে। বিশ্বাস করুন, আমি হাইজ্যাকার না। আমার মা অসুস্থ হয়ে হাসপাতালে, ওষুধ কেনার টাকা নেই। অনেকের কাছে ধার চেয়েছি, কেউ দেয়নি, তাই বাধ্য হয়ে এই প্রথম। ওষুধের দাম কত? প্রায় 500 টাকা। এই নাও। শোনো, ভবিষ্যতে আর কখনো হাইজ্যাক করতে যাবে না। শোনো, ওই ছেলেটাকে একটা ধন্যবাদ জানিয়ে যাও। ও যদি তোমাকে ল্যাং না মারতো তাহলে হয়তো গুলিটা তোমার শরীরে লাগতো। যাও। আপনাকে অনেক ধন্যবাদ। সালাম আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম। ওর নাম রবি। হুম। আজ আমার কাছে একটা কাজের জন্য আসছে। ও। আমার বন্ধুর ছেলে, খুব ভালো গাড়ি চালাতে জানে। আঙ্কেল, ভালো গাড়ি চালাতে পারে কিনা জানি না, তবে সিনেমার হিরোর মতো ঝিসুম ঝিসুম ভালো দিতে পারে। তুমি জানলে কি করে? ইয়ে, রাস্তায় আমার গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল। আমি বাসে ফিরছিলাম। ওই বাসে কিছু রংবাজ ছেলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে ও যা ঝিসুম ঝিসুম দিল না। হিরো হিরো হিরো। আজিজ মিয়া, তাহলে ছেলেটা তোমার গ্যারেজে কাজ করবে, কি বলো? কাজ তো করবে ভাই সাহেব, কিন্তু আমি তো থাকি আপনার বাড়িতে। এখন ওরা কোথায় রাখি বলুন তো? কেন, তুমি যেখানে থাকো সেখানেই থাকবে। আচ্ছা। দেখে তো মনে হয় ছেলেটা ভালোই। তুমি যখন বললে ভালো গাড়ি চালাতে জানে, তখন না হয় তোমার এখানে কাজ করার ফাঁকে ফাঁকে আমার মেয়ে কবিতাকে কলেজে দিয়ে আসবে, নিয়ে আসবে। খাওয়া দাওয়া না হয় আমার ওখানেই করবে। ভালোই হবে আঙ্কেল, কবিতার জন্য একজন ভালো সিকিউরিটি হবে। চলো আমার গাড়িতে, তুমি ড্রাইভ করবে, দেখবো কেমন ভালো গাড়ি চালাও। ভাই সাহেব, আমি আর ব্যাগটা নিয়ে আসতেছি। ভালোই হলো, সন্দেহের বাইরে থাকা গেল। এই, হ্যাঁ ভাবতেছো কি? ইয়ে না হ্যাঁ? মানে তোমার কপাল ভালো মিয়া,
এই পুলিশের পোশাকের ভিতরে একটা দয়ার সাগর লুকে আছে। হ্যাঁ যাও, আরে যাও, তোমার কপাল খুলে গেছে। যাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ, চলো। যাও যাও, কথা হবে। তুমি নামো, ও গাড়ি চালাবে, তোমরা থানায় যাও। ওকে স্যার। নাজমা, কবিতা, নাজমা, এর নাম রবি। আসসালামু আলাইকুম। খুব ভালো ছেলে। আজিজের কাছে একটা কাজের জন্য এসেছিল। আজ থেকে আজিজের সাথে আমাদের বাড়িতেই থাকবে। কবিতাকে কলেজে নিয়ে যাওয়ার জন্য তুমি একজন সিকিউরিটির কথা বলছিলে না? এই দায়িত্বটা কাল থেকে রবি পালন করবে। যা তোমা, তোর আজিজ চাচার পাশের রুমটা দেখিয়ে দে। আসুন। যাও। হুম। আচ্ছা বলো তো, তোমাকে পুলিশের চাকরি করতে কে বলেছে? কেন? এই জন্যই বললাম, একটা ছেলেকে না জেনে না শুনে হুট করে বাড়িতে নিয়ে এলে। আচ্ছা তোমার কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে? মেয়েটা এখন বড় হয়েছে। তুমি কি বলতে চাও ছেলেটার কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে? আরে এই পুলিশের চোখ জোড়া ভালো আর মন্দ চিনতে ভুল করে না। আমাকে চোখে পড়ে না? ভালো করে তাকিয়ে দেখো, তোমার ওই মডেলের চেয়ে আমি কিন্তু অনেক সুন্দর। আচ্ছা আমার পাশে একবার দাঁড়িয়ে দেখো না, দারুণ লাগবে। কোনো পরিচালক দেখলে তোমাদের নিয়ে লাভ স্টোরির ছবি বানাবে। এই যে ভাই, হিয়ার কি মারছেন কেন? এই তাতে তোর কি, তোর কি রে শালা? যা হট। এই জনি ভাইকে চিনিস? জনি ভাই হলো এই এলাকার দাদা ভাইয়ের একমাত্র আদরের ছোট ভাই। দাদা ভাইকে কবিতার বাবার মতো অনেক পুলিশ অফিসার ঘুষ দেয়। এই যে কলেজে এতদিন খুব তো রংবাজি করতে, কলেজটাকে তোমার মাস্তান ভাইয়ের আস্তানা মনে করতে। আজকে বুঝতে পেরেছো বাবার উপরেও বাবা থাকে। যাও তোমার মাস্তান ভাইকে গিয়ে বলো
ডাক্তার দেখালে 2-4 দিনের মধ্যেই গায়ের ব্যথা সেরে যাবে। যাও যাও। ওয়ে, এই শোনো, তুমি আমাকে একটু তোমার মতো ঢিসুম ঢিসুম মারা শেখাবে? রিয়েলি? তোমার মারামারি দেখে মনে হয় সিনেমার হিরোর মতো। অবশ্য দেখতেও তুমি তাই। কিরে কবিতা, ঠিক বলিনি? চলুন। আমি কি করে বলবো রত্নাপা? তোমার চোখ আর আমার চোখ তো এক নয়। তোমার এত বছরের পরিশ্রম সার্থক হয়েছে মা। আমি চাকরি পেয়েছি মা। তুই চাকরি পেয়েছিস? হ্যাঁ মা, তোমার ছেলে অনেক বড় চাকরি পেয়েছে। এবার আমি তোমার শরীরে একটা সুখের চাদর পরিয়ে দেব মা। খোকা, তোর এই খুশির খবর শুনে আমি যেমন খুশি হয়েছি, কবিতাও তেমনি খুশি হবে। যা, কবিতাকে এই খুশির খবরটা দিয়ে আয়। যা যা। দেখি আপনার হাতটা। ও কিছু না, এমনিতে ঠিক হয়ে যাবে। আমি জানতে চাই তোমার হাতটা বাঁধতে দেবে কিনা ভাইয়া। তোমার চোখে পানি? নিশ্চয় আমি ভাইয়া ডাকাতে তোমার বোনের কথা মনে পড়েছে। হ্যাঁ কবিতা, আমার বোনের কথা মনে পড়েছে। তোমার বোনকে তুমি বুঝি খুব ভালোবাসতে, আদর করতে? করতাম। ওর নামটাও ছিল কবিতা। করতাম মানে? ও তো বেঁচে নেই। অনেক বছর আগে আমার চোখের সামনে পুলিশের গুলিতে মারা গেছে। পুলিশের গুলিতে মানে? সে অনেক কথা, থাক। তুমি না বললে আমি শুনতে চাইবো না। তবে আজ থেকে মনে রাখবে, তোমার সেই ছোট বোন কবিতা মরেনি, আমার মধ্যে বেঁচে আছে। কবিতা? হ্যাঁ ভাইয়া, ভাইয়া। বাহ 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 বাহ, এই সুন্দর দৃশ্যটার কোনো তুলনা হয় না। ক্যামেরা থাকলে একটা ছবি তুলে সুন্দর ফ্রেমে বাঁধিয়ে রাখতাম, আর নিজের কাছে নিজে প্রশ্ন করতাম, আমি কত বোকা। আকাশ, তুমি? হ্যাঁ আমি তোমার সেই আকাশ যাকে তুমি ভালোবাসতে। আমি তোমার সেই আকাশ যার বুকে মাথা রেখে তুমি নতুন জীবনের স্বপ্ন দেখতে। আমি তোমার সেই আকাশ যাকে একদিন এক পলক না দেখলে তুমি বলতে 1000 বছর মনে হয় দেখা হয়নি। আকাশ, আকাশ তুমি আমার চাকরি পাবার খুশির খবরটা দেবার জন্য আমি যে কবিতার কাছে ছুটে এসেছিলাম। আমি যদি জানতাম আমার কবিতা আর আমার নেই, যদি জানতাম আমার প্রেমের ছন্দ পতন ঘটেছে, তাহলে এই মুহূর্তে তোমার কাছে এসে তোমাদের এই সুন্দর ইমোশনটাকে নষ্ট করতাম না। এতদিন আমি জানতাম তোমার জীবনের 1 নম্বর সিরিয়ালটা হলাম আমি। আজ অন্তত একটা উপকার হলো, তোমার এই নতুন প্রেমিক জেনে গেল তার সিরিয়ালটাও 1 নম্বর নয়। সত্যি তুমি এত সুন্দর করে একসাথে দুজনকে নিয়ে প্রেমের খেলা খেলতে পারো, এই সত্যটা আমার জানা ছিল না। শোনো কবিতা, প্রেম হলো পবিত্র। প্রেম কখনো বারবার একজন থেকে আরেকজনকে দান করা যায় না। কিন্তু তুমি আমার ভালোবাসা আরেকজনকে দান করে ভাবতে পারো তুমি এক বিশ্ব প্রেমিকা। কিন্তু আমি বলবো
কাউকে ভালোবাসার মতো মন তোমার নেই। আকাশ, আকাশ তুমি পাগলের মতো এসব কি বলছো? এরপরও তুমি প্রশ্ন করছো? ভালোই করলে কবিতা, আমার সত্যিকারের ভালোবাসাকে অপমান করে তুমি আবার প্রমাণ করে দিলে তেল আর পানি কখনো মেশে না। তুমি আবার প্রমাণ করে দিলে ধনী আর গরিবের ভালোবাসা ক্ষণিকের আবেগের কিছু কথা মাত্র, যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। আকাশ, তুমি কি আমার কথা শুনবে নাকি নিজেই বলে যাবে? নতুন করে আর কি বলবে? আর কি বলার আছে তোমার? গুড বাই, গুড বাই কবিতা। দাঁড়াও। তুমি ওকে ডাকবে না ভাইয়া, যে শুধু চোখের দেখাটাই বড় করে দেখলো, একবারও জানতে চাইলো না তুমি কোন অধিকারী, কোন সম্পর্কে আমাকে তুমি বুকের ভেতর জড়িয়ে নিয়েছিলে। তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। অবিশ্বাসী মন যাদের, তাদের সাথে ভালোবাসা হয় না। ভালোবাসার জন্য সুন্দর একটা মনের প্রয়োজন হয়। আজ আমি জেনে গেছি সেই সুন্দর মনটা ওর নেই। এসব কি বলছো তুমি আকাশ? আন্টি, আমার চোখ যদি অন্ধ না হয় তাহলে আমি ঠিকই বলছি। আমার কথাটা শুনতেই হবে। একটা মিথ্যের জন্য একটা সত্যের মৃত্যু হবে, এ হতে পারে না। এই মুহূর্তে তোকে আমার সাথে যেতে হবে। ওর সামনে আমাকে সবকিছু বলার সুযোগ দিতে হবে। কেন দেব? কি জন্য দেব? আকাশ যদি আমাকে ভুল বুঝে চলে যেতে পারে, তাহলে আমিও আকাশকে ভুলে গিয়ে নতুন করে বাঁচতে পারবো। আমার জীবনে আকাশকে কোনো প্রয়োজন নেই ভাইয়া, কোনো প্রয়োজন নেই। তোর এত বড় সাহস, আমার মেয়েকে দুদিনের মধ্যে ভালোবাসার জালে আটকাতে চাস? এত বড় সাহস! তুমি কি করছো? আমার কথা শোনো। একটা কথা বলবি না। আমি ওকে আজ ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবো। যা, বেরিয়ে যা। যা, থামো, এক্ষুনি যা। যা। কি হচ্ছে? বেরিয়ে যা বলছি। নাজমা, কি হয়েছে? রবিকে এভাবে বের করে দিচ্ছ কেন? তবে তোমার মেয়ের মতো আদর করে ভালোবেসে বুকে জড়িয়ে নেব? শব্দ শোনো তোমার। বাড়িতে এতিমখানা বানিয়ে যাকে খুশি তাকে ডেকে এনে বাড়িতে থাকতে দেবে। রবি, তুমি চুপ করে আছো কেন? কথার জবাব দাও। বলো, কাউকে বিশ্বাস করে বাড়িতে আশ্রয় দাও কি অপরাধ? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। বলো, তুমি আমার বিশ্বাসের দাম না দিয়ে কি এমন অবিশ্বাসের মতো কাজ করেছো? আমি বলছি বাবা, তুই চুপ কর। কেন চুপ করবো? শোনো বাবা, একজন বোনহারা ভাই আমাকে ছোট বোন মনে করে আমাকে বুকে জড়িয়ে আদর করতে চেয়েছিল, ভালোবাসতে চেয়েছিল। এই আদর করা, এই ভালোবাসা কি অনেক বড় অপরাধ মা? বাবা, তুমি জানো না, আজ কলেজে দাদা ভাই মাস্তানের ছোট ভাই ওর বন্ধুদের নিয়ে আমাকে প্রকাশ্যে অপমান করার চেষ্টা করেছিল। রবি ভাই, এই রবি ভাই আমার সেই অপমানের শাস্তি দেবার জন্য প্রতিবাদ করেছে। নিজের শরীর থেকে রক্ত ঝরিয়েছে। দেখো বাবা, দেখো। যে ভুলটা আকাশ করলো, সেই একই ভুল তুমিও করলে মা। নাজমা, তুমি সবকিছু না জেনে শুনে এত বড় ভুল করতে পারলে? যাও, রবির কাছে ভুলের ক্ষমা চেয়ে নাও। হ্যাঁ মা। আহা, রবি তো তোমার সন্তানের মতো। সন্তানের কাছে ভুল স্বীকার করা কোনো অসম্মানের কিছু নয়। রবি, বাবা, আমি তোমার মায়ের মতো। তোমার মা যদি তোমার কাছে ভুল করত, ভুল বুঝে তোমাকে আঘাত করত, তাহলে কি তুমি পারতে মাকে ক্ষমা না করে মাকে ছেড়ে বাড়ি থেকে চলে যেতে? আমাকে তুমি তোমার নিজের মা মনে করে ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। মা।